জানিয়ে দিব আজকের বাংলার চাঞ্চল্যকর সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ পর্যালোচনা করছে ভারত, থাকছে প্রতিবেদনে। বিএনপি প্রার্থী বললেন, তারেক রহমান আওয়ামী লীগকে আবারও রাজনীতির সুযোগ দেবেন, থাকছে প্রতিবেদনে। আইন পাশ, আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, থাকছে প্রতিবেদনে। শেখ হাসিনার পরবর্তী গন্তব্য নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমকে যা বললেন তার পুত্র, থাকছে প্রতিবেদনে। সংবাদে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করায় পত্রিকা কার্যালয়ে হামলা ভাঙচুর, থাকছে প্রতিবেদনে। তেল বিদ্যুৎ সংকটে কৃষি, বিএনপি এই ব্যর্থ নীতির দায় এড়াবে কিভাবে, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ পর্যালোচনা করছে ভারত। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর যে অনুরোধ জানিয়েছে বাংলাদেশের সরকার, তা পর্যালোচনা করছে ভারতের কেন্দ্রীয় সরকার। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানিয়েছেন। আজ শুক্রবার নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, চলমান বিচারিক ও আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধটি পর্যালোচনা করা হচ্ছে। আমরা এই ইস্যুর সঙ্গে সংশ্লিষ্ট সকল অংশীদারদের সঙ্গে এ ব্যাপারে গঠনমূলক আলোচনা চালিয়ে যাব। ২০২৪ সালের ৫ আগস্ট শিক্ষার্থী জনতার তীব্র আন্দোলন ও অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করে ভারতে যান। বর্তমানে দেশটির কেন্দ্রীয় সরকারের আশ্রয়ে নয়াদিল্লিতে একটি বাড়িতে থাকছেন তিনি। অভ্যুত্থানের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে একাধিকবার শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ব্যাপারে অনুরোধ জানিয়েছিল। ভারতের সরকারের পক্ষ থেকে সেই সময়ও বলা হয়েছিল, অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে। অন্তর্বর্তী সরকারের আমলে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয় হয়ে সরকার গঠনকারী দল বিএনপি সম্প্রতি সেই নিষেধাজ্ঞাকে আইনে পরিণত করেছে। শুক্রবারের ব্রিফিংয়ে নতুন এই আইনের ব্যাপারেও জয়সওয়ালের দৃষ্টি আকর্ষণ করেছিলেন সাংবাদিকরা। জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, আমরা ঘটনাপ্রবাহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। কয়েকদিন আগে নয়াদিল্লিতে বৈঠক হয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খালিলুর রহমানের। সেই বৈঠকে কী আলোচনা হয়েছে, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে জয়সওয়াল বলেছেন, আমি এখানে বলবো যে অতীতে আমাদের পররাষ্ট্রমন্ত্রী যা বলেছিলেন এবারও তাই পুনর্ব্যক্ত করেছেন, আর তা হল বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় করতে ভারত গঠনমূলকভাবে যুক্ত থাকতে চায়। বিএনপি প্রার্থী বললেন, তারেক রহমান আওয়ামী লীগকে আবারও রাজনীতির সুযোগ দেবেন। দেশনায়ক তারেক রহমান আবারও আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দিয়ে দেবেন। এই এলাকার অধিকাংশ মানুষ আওয়ামী লীগ করে। যেহেতু এবার আওয়ামী লীগকে ভোট দেওয়ার সুযোগ নাই, আপনারা ধানের শীষকে ভোট দেবেন। যশোর ৫ মনিরামপুর আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রশিদ আহমাদকে সম্প্রতি এমনটাই বলতে শোনা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই এ নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। খোঁজ নিয়ে জানা গেছে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী রশিদ আহমাদ প্রার্থী সম্প্রতি হিন্দু অধ্যুষিত উপজেলার ভবদহ এলাকায় নির্বাচনী প্রচারণায় বক্তব্য দেন। বক্তব্যের এক পর্যায়ে সেখানে তিনি এসব কথা বলেছেন। স্থানীয় নেতাকর্মীরা জানান, যশোর ৫ আসনে ধানের শীষের প্রার্থী রশিদ আহমাদ মূলত জমিয়েতে উলামায়ে ইসলামের একাংশের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ছিলেন। তিনি বিএনপির শরিক দল হিসাবে দলীয় মনোনয়ন পেয়েছেন। মনোনয়ন পাওয়ার পর জমিয়েতে উলামায়ে ইসলাম থেকে পদত্যাগ করে বিএনপির প্রাথমিক সদস্য হয়ে ধানের শীষের প্রতীকে ওই আসনে নির্বাচন করছেন। তিনি জমিয়েতে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাবেক আমির ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী প্রয়াত মুফতি মোহাম্মদ ওয়াক্কাসের ছেলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে রশিদ আহমদকে বলতে দেখা যায়, এই এলাকার অধিকাংশ মানুষ আওয়ামী লীগ করে। তারেক রহমানের পিতা মুরহুম জিয়াউর রহমান যখন ক্ষমতায় এসেছিলেন, নিষিদ্ধ যত রাজনৈতিক দল ছিল সবগুলো তিনি চালু করেছিলেন। আমরা
আশা করি দেশনায়ক তারেক রহমান যদি ক্ষমতায় আসেন আওয়ামী লীগকে পুনরায় রাজনীতির করার সুযোগ দেবেন। এই এলাকার মানুষ যারা আওয়ামী লীগ করে, যে যার আদর্শ মতাদর্শে রাজনীতি করে, তারা তাদের আদর্শে রাজনীতি করবে। যেহেতু এবার আওয়ামী লীগকে ভোট দেওয়ার সুযোগ নাই, আপনারা ধানের শীষকে ভোট দিবেন। বক্তব্যের বিষয়ে জানতে চাইলে মুনিরামপুর আসনের ধানের শীষের প্রার্থী রশিদ আহমদ বলেন, আমার ওই বক্তব্যটি ছিল নিরপরাধ আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্য। বিএনপি ও দেশনায়ক তারেক রহমান প্রতিহিংসার রাজনীতি পছন্দ করেন না, সেটার উদাহরণ হিসাবেই বক্তব্যটি দিয়েছি। ওটা নিয়ে আমার প্রতিপক্ষরা ভোটের মাঠে ভিন্ন কৌশল অবলম্বন করছে। আইন পাশ, আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করলেন তারেক রহমান। আওয়ামীর কার্যক্রম নিষিদ্ধ করাকে দিল্লির উদ্দেশ্যে কঠোর বার্তা বলে মনে করছেন কূটনীতিকদের একাংশ। এই সময় ঢাকা। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের আনা অধ্যাদেশটি প্রায় হুবহু আইনে পরিণত করল তারেক রহমানের বিএনপি সরকার। অধ্যাদেশটির সংসদীয় কমিটিতে যাচাই বাছাইয়ের শাস্তির বিধান যুক্ত করার যে সুপারিশ করা হয়েছিল, এদিন আইনটি সংসদে পাশ করানোর সময় তা রাখা হয়নি। বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান দিল্লিতে ভারত সরকারের মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসার সময় মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া আওয়ামীর কার্যক্রম নিষিদ্ধ করাকে দিল্লির উদ্দেশ্যে কঠোর বার্তা বলে মনে করছেন কূটনীতিকদের একাংশ। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী শাহালুদ্দিন আহমেদ বিলটি পেশ করলে তা ধ্বনি ভোটে পাশ হয়। তার আগে আওয়ামীর নাম উল্লেখ না করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিলটি গণহত্যাকারী সন্ত্রাসী বিরোধী সংগঠনের নিষিদ্ধকরণ সংক্রান্ত একটি সংশোধনী। আগের যে সন্ত্রাস বিরোধী আইন ছিল তা সংশোধনের জন্য পেশ করা হচ্ছে। বিরোধী জামায়াতে ইসলামী ও এনসিপির সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধী দলীয় নেতার নিশ্চয়ই মনে থাকার কথা, ওরা এবং এনসিপির বন্ধুরা মিলে একটি আন্দোলন করেছিলেন। সেই আন্দোলনের প্রেক্ষাপটে বাংলাদেশে একটা জনমত সৃষ্টি হয়েছিল, সেই প্রেক্ষিতে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনে। ১৯৪৯ সালে প্রতিষ্ঠার পর থেকে এই নিয়ে মোট ৩ বার নিষিদ্ধ হল আওয়ামী লীগ। ১৯৫৮ সালে পাকিস্তানের প্রথম সামরিক শাসক আইয়ুব খান ক্ষমতা দখল করার পরই আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করেন। দ্বিতীয় দফায় পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান শত্রু বলে দাগিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন ১৯৭১ সালের ২৬শে মার্চ। আওয়ামী লীগের কার্যক্রম ইউনূস সরকার নিষিদ্ধ করে গত বছরের ১০ই মে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই দলের বিচার শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে বলে জানানো হয়েছিল। এবার সেই অধ্যাদেশটি আইনে পরিণত করল বিএনপি সরকার। এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে আওয়ামী লীগ। বিবৃতিতে বলা হয়েছে, এই আইন পাশ হওয়ায় বাংলাদেশের জাতীয় সংসদ কলঙ্কিত হল, ইতিহাসের ন্যাক্কারজনক অধ্যায়ের সৃষ্টি হল। তথাকথিত নির্বাচনের মধ্যে দিয়ে গঠিত সংসদ গণতান্ত্রিক সংস্কৃতি ও মূল্যবোধকে ভ্রুক্ষেপ না করে আওয়ামীকে নিষিদ্ধের বিল পাশ করেছে। শেখ হাসিনার পরবর্তী গন্তব্য নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমকে যা বললেন তার পুত্র। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো দেশের কাছে এখনও আশ্রয় চাননি। আপাতত তিনি দিল্লিতেই থাকবেন কিছুদিন, একথা ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। একই সঙ্গে শেখ হাসিনার যুক্তরাষ্ট্র বা মার্কিন মুলুকে আশ্রয়ের আবেদন জানানো নিয়ে যে সকল তথ্য সাম্প্রতিককালে প্রকাশ পেয়েছে তাও সঠিক নয় বলে দাবি করেছেন মি ওয়াজেদ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াশিংটনের বাসিন্দা মি ওয়াজেদ বলেছেন, তার ওর আশ্রয়ের অনুরোধ সম্পর্কিত যে সমস্ত প্রতিবেদন প্রকাশিত হচ্ছে সেগুলো সম্পূর্ণ অসত্য। আশ্রয়ের জন্য কোথাও অনুরোধ করেননি তিনি। কাজেই ব্রিটেনের প্রশ্ন বা আমেরিকার তরফে আশ্রয়ের অনুরোধের বিষয়ে এখনও সাড়া না দেওয়ার ব্যাপারটাও অসত্য। গত ৫ই অগস্ট পদত্যাগ করে বাংলাদেশ থেকে ভারতে চলে আসার পর থেকে কোথায় তিনি পলিটিক্যাল অ্যাসাইলাম বা রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন সে বিষয়ে বিস্তর জল্পনা শুরু হয়। কোনো সূত্রে দাবি করা হয় তিনি যুক্তরাজ্যে আশ্রয় নিতে চান, কোনো সূত্রে আবার দাবি করা হয় যুক্তরাষ্ট্রের তরফে সবুজ সংকেত পাওয়া যায়নি বলেও জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু মি ওয়াজিদের বক্তব্য এর সবই অসত্য। যুক্তরাষ্ট্রের তরফে তার ভিসা প্রত্যাখ্যানের প্রসঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে এ নিয়ে কোনো আলাপ আলোচনাই হয়নি। এর পাশাপাশি ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মা শেখ হাসিনা সম্পর্কে একাধিক উল্লেখযোগ্য তথ্য জানিয়েছেন মি ওয়াজেদ। আরও একবার জোর দিয়ে বলেছেন, বাংলাদেশ ছাড়তে চাননি তার মা, বরং থাকতে চেয়েছিলেন। একই সঙ্গে জানিয়েছেন শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে তার মতামত। সংবাদে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করায় পত্রিকা কার্যালয় হামলা, ভাঙচুর ও মালপত্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে নগরীর ছোট মির্জাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এর আগে আজ পত্রিকাটিতে প্রকাশিত একটি সংবাদে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যদের সংসদ সদস্য হিসাবে উল্লেখ করা হয়। এটা নিয়ে সমালোচনার সৃষ্টি হয়। খোঁজ নিয়ে জানা যায়, দেশ সংযোগ পত্রিকার সম্পাদক, খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুন্সী মোহাম্মদ মাহবুব আলম সোহাগ। গত ৫ আগস্ট পত্রিকাটির কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়েছিল। এরপর পত্রিকাটির প্রকাশনা ১৫ দিনের মতো বন্ধ ছিল। মাস ৫ আগে পুরনো কার্যালয় বন্ধ করে মির্জাপুর এলাকায় একটি ভবন ভাড়া নিয়ে সেখান থেকে পত্রিকার প্রকাশনার কাজ শুরু হয়। হামলার পর পত্রিকার সম্পাদক মুন্সী মোহাম্মদ মাহবুব আলম বলেন, আওয়ামী লীগ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছিল। ভুলবশত পত্রিকায় সেই বিবৃতি হুবহু ছাপা হয়। এটা নিয়ে সমালোচনা সৃষ্টি হলে ভুল স্বীকার করে বিবৃতিও দেওয়া হয়। তারপরেও হামলা হয়েছে। ফোন করে অনেকে হুমকিও দিচ্ছেন আমাদের। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাওলাদার সানোয়ার হোসেন বলেন, পুলিশ গিয়ে আগুন নিভিয়ে ফেলে। আর যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। তেল বিদ্যুৎ সংকটে কৃষি, বিএনপি এই ব্যর্থ নীতির দায় এড়াবে কিভাবে? কৃষকের ন্যায্য চাহিদা পূরণে দেরি হলে এর প্রভাব পড়বে পুরো অর্থনীতিতে। চারিদিকে জ্বালানি এবং সার ঘটতি দেখে গ্রামের সাধারণ কৃষক এখন প্রতিবাদমুখী। কৃষকের তেল বিদ্যুৎ দাও, কৃষক বাঁচাও, কৃষক বাঁচলে বাঁচবে দেশ, এই দাবিতে ঝিনাইদহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সেচের জন্য নিরবিচ্ছিন্ন তেল ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবিতে এই কর্মসূচিতে অংশ নেয় কৃষক সমাজ। একদিকে যেমন সারা দেশে তেল সরবরাহ করতে পুরোপুরি ব্যর্থ, অন্যদিকে নেই বিদ্যুৎ, আবার আছে সার সংকট। বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে কৃষকদের উপর নেমে এসেছে চরম নির্যাতন। একসময় বিএনপি সরকার বিদ্যুতের জন্য মানুষ হত্যা করেছে, সারের জন্য কৃষক হত্যা করেছে। আবারও বাংলাদেশে সেই পরিবেশ সৃষ্টি করেছে বিএনপি সরকার। কৃষি উৎপাদনের মরশুমে সেচ ব্যবস্থায় বাধা সৃষ্টি হলে সরাসরি প্রভাব পড়ে ফসলের ওপর। এতে শুধু কৃষকই ক্ষতিগ্রস্ত হন না, পুরো দেশের খাদ্য নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়ে। কৃষকের ন্যায্য চাহিদা উপেক্ষিত হলে এর দীর্ঘমেয়াদী প্রভাব অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনে পড়বে।